হ্যালো ফ্রেন্ডস, ভয় থেকে গল্প ঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের শোনাতে চলেছি কৃষ্ণ সর্দারের লেখা তারকতান্ত্রিক ও রক্তলোভীর শেষ পর্ব। গল্প শোনার আগে ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে, ওটা চেপে দিন। কি চেপে দিয়েছেন তো? প্রথম পর্বে তোমরা শুনেছিলে রক্তিম তারকতান্ত্রিকের কাছে গেল বাস্তবধর্মী থ্রিলার গল্পের প্লট তৈরি করার জন্য। তারকতান্ত্রিক তাকে এক অদ্ভুত গল্প শোনাতে শুরু করল। রূপচাঁদপুর গ্রামে এক এক করে মানুষ মারা যাচ্ছিল। তারকতান্ত্রিক সেখানে যাওয়ার পর সে বুঝল এটা কোনো রক্তপিশাচের কাজ। তারকতান্ত্রিক কি পারবে সেই রক্তপিশাচের হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে? জানতে গেলে শুনতে থাকো তারকতান্ত্রিক ও রক্তলোভীর শেষ পর্ব। যারা প্রথম পর্বটি শোনোনি তারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তাহলে শুরু হচ্ছে তারকতান্ত্রিক ও রক্তলোভী। আমি ঘুমিয়ে আছি, এমন সময় আমার মনে হলো দূরে কোথাও যেন অনেকগুলো শিয়াল ডেকে উঠল। তারপর ধীরে ধীরে সেই শিয়ালের ডাক অনেক কাছে চলে এলো। আমার গুরুদেবের কথা আবার আমার কানে এলো। সাবধান, সামনে বিপদ, সাবধান। আমি চোখ খুলতেই দেখি আমার থেকে প্রায় 10 পা দূরে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে সেই হিংস্র শিয়ালগুলো। তাদের লাল টকটকে জিভগুলি মুখের বাইরে ঝুলছে। বুঝলাম রক্তপিশাচী আমার কিছু করতে পারবে না, কারণ সে জানে আমার গাত্রবন্ধন করা আছে মন্ত্র দ্বারা। তাই সেই পিশাচী ওই হিংস্র শিয়ালের দলকে পাঠিয়েছে আমায় হত্যা করার জন্য। শিয়ালগুলি হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন কোনো ইশারার অপেক্ষা করছে। ইশারা পেলেই আমার উপর আক্রমণ করবে। আমি ততক্ষণে আমার গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে শুরু করেছি। কিন্তু শিয়ালগুলো তো কোনো ভূত পিশাচ নয় যে আমার মন্ত্রে বশীভূত হবে কিংবা মন্ত্রভয় দূরে চলে যাবে। হঠাৎ শিয়ালগুলো আমার দিকে হিংস্রভাবে তেড়ে এলো। আমার হাতের সামনে একটা কাঠ পড়েছিল। আমার গুরুদেব আমায় বলেছিল, যখন মৃত্যু আসন্ন এমন মুহূর্তেই যেন তার দেওয়া অমোঘ শক্তি আমি ব্যবহার করি, তার আগে নয়। আজ এখন সেই মুহূর্ত উপস্থিত হয়েছে। আর আমার সামনেই যে কাঠটা পড়েছিল সেটা হাতে তুলে নিয়ে গুরুদেবের দেওয়া অমোঘ শক্তির মন্ত্র পড়ে বললাম, কাঠ তুই গদাতে পরিণত হ। আমার গুরুদেবের বলে তৎক্ষণাৎ আমার হাতের কাঠটা একটা গদাতে পরিণত হলো। শিয়ালগুলো আমার দিকে তেড়ে আসতেই আমি গদাটি তুলে ঘুরিয়ে মারতে লাগলাম শিয়ালগুলিকে। গদার এক একটা আঘাতে ঘা খেয়ে শিয়ালগুলি আর্তনাদ করে দৌড়ে পলায়ন করল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর গদাটি আপনি আবার শুকনো কাঠে পরিণত হলো। আমি কাঠটি মাথায় ঠেকিয়ে পাশের একটা জঙ্গলে ছুঁড়ে দিতেই জঙ্গলটা দাউ দাউ করে জ্বলে উঠল। রাতে আমার আর ঘুম হলো না।
সকালে উঠে শুনলাম যে গ্রামের এক লোক নরেন, তার মৃতদেহ পাওয়া গেছে তার বাড়ি থেকে কিছুটা দূরে। সেখানে গিয়ে দেখি তার বউ আর ছেলে কাঁদছে। নিবারণবাবুও সেখানে উপস্থিত ছিলেন। গ্রামের একজন আমায় বলল, তুমি তো বলেছিলে যে গ্রামের কারো কোনো ক্ষতি হবে না, তাহলে নরেনের অবস্থা কেন এরকম হলো? তখন নিবারণবাবু বললেন, তোমাদের কি বলেছিল তারকতান্ত্রিক, মনে আছে কি? নরেন কিন্তু তারকের কথা শোনেনি, তার হাতের লাল দাগাটা খুলে ফেলেছিল, তাই তার সাথে এমন ঘটেছে। এখানে তারকের কোনো দোষ নেই। আমি বললাম, আপনারা শান্ত হন। আমি বারবার বলেছিলাম যতই যাই হোক হাতের লাল ধাগাটা খুলবেন না। এবার আপনারা যদি আমার কথা না শোনেন তবে আমার কিছু করার নেই। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ওই রক্তপিশাচের হাত থেকে সম্পূর্ণভাবে রক্ষা করার। তবে তার জন্য আমার কিছুদিন সময় লাগবে। আমার জানতে হবে যে ওই রক্তপিশাচী আসলে কে। কিন্তু ততদিন আপনারা নিজেরা আমার কথা মেনে চলবেন। গ্রামের সবাই রাজি হলো। দিন শেষে আবার রাত এলো। আমি আজ নিবারণবাবুর ঘরের বাইরে যে বকুল গাছটা আছে তার নিচে একটা গামছা পেতে ঘুমানোর চেষ্টা করছিলাম, আর ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু কতক্ষণ ঠিক জানা নেই। এমন সময় মনে হলো কেউ যেন আমার গলা টিপে ধরেছে। আমি চোখ খুললাম, কিন্তু এ কি, কিছুই দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে সব অন্ধকার কেন? পর মুহূর্তে বুঝলাম যে আমার চোখে কাপড় দিয়ে বাঁধা, সেই জন্যই আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি বলে উঠলাম, কে কে ছাড় আমায়, তা না হলে ভস্ম করে দেব। কিন্তু তবুও আমায় ছাড়ল না সেই ব্যক্তি। আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে সেই লোকটিকে একটা সাঁজোরে লাথি মারলাম। লোকটি কুঁকিয়ে উঠে পাশে পড়ে গেল। আমি তাড়াতাড়ি চোখের বাঁধন খুলতেই দেখি নিবারণ বাবু। তিনি তার সামনে পড়ে থাকা একটা ইঁট তুলে আমায় মারতে তেড়ে এলো। আমি তখনই তার হাত ধরে নিয়ে আবার একটা ঘুষি বসিয়ে দিলাম তার নাকে। ব্যাস, তিনি মাটিতে ধপ করে পড়ে গেলেন। আমি তাকে তুলে বকুল গাছটার সাথে বাঁধলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এ কি নিবারণ বাবু, আপনি আমার গলা টিপে ধরেছিলেন কেন? নিবারণ বাবুর মুখ হিংস্র, সহজ সরল মুখ নয় এটা। তিনি ক্রূর হাসি হাসলেন, বললেন, আমি ঠিক করেছি, এতে আমার কোনো আফসোস নেই। এই গ্রামবাসীদের আমি ছাড়ব না, প্রত্যেককে খুন করব। আমি অবাক হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি বলছেন, কেন বলছেন? তখন নিবারণবাবু বলতে শুরু করলেন, আমার স্ত্রী তো একমাত্র অবলম্বন ছিল। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিলাম। তারপর যখন বড় হলাম তখন গ্রামের একমাত্র মেয়ে যে আমার সঙ্গিনী ছিল সে হলো নীলিমা। আমাদের বন্ধুত্ব একসময় ভালোবাসায় পরিণত হলো। আমরা একে অপরের চিরদিনের সঙ্গী হলাম। আমরা বিয়ে করলাম, কিন্তু বিয়ের পর জানতে পারলাম নীলিমা বাঁজা ছিল। কিন্তু তাই বলে
তাকে তো ছেড়ে দিতে পারি না। গ্রামের অনেকেই বলেছিল আমায় একটা বিয়ে করতে, কিন্তু আমি তা করিনি, কারণ আমি নীলিমাকে ভালোবাসতাম, সত্যিই ভালোবাসতাম। তারপর গ্রামের কোনো পুজো, কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, সব জায়গাতেই আমাদের অপমান করা হলো। আমাদের বলা ভুল হবে, নীলিমাকে অপমান হতে হতো। কিন্তু নীলিমা তো আমারও পত্নী ছিল, তার অপমান মনে আমারও অপমান। এক সময় আমরা সব অনুষ্ঠানে যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। দিনের পর দিন কাটতে লাগলো। এক সময় নীলিমার মাথা বিগড়াতে শুরু করলো এই গ্রামের মানুষদের জন্য। তারপর নীলিমার মধ্যে মানসিক রোগ বাসা বাঁধল। তারপর আর কি, আমার তাকে খাওয়ানো, স্নান করানো, সব কাজ আমাকেই করতে হতো। এইভাবেই চলছিল আমাদের সংসার জীবন। তবে 1 বছর আগে গ্রামের একটা সমস্যার জন্য বিচার করতে যাই। যখন বাড়ি ফিরে আসি, তখন দেখি আমার নীলিমা আর নেই। সে গলায় দড়ি দিয়ে দিয়েছে। মানসিক সমস্যার জন্যই হয়তো এরকম হয়েছিল, কিন্তু এই মানসিক সমস্যার জন্য যারা দায়ী ছিল তারা হলো এই গ্রামবাসী। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসতাম, তাই আমার মাথায় বুদ্ধি এলো যে আমার নীলিমাকে যে কোনো উপায়ে জীবন্ত করতে হবে। তাই আমি আশ্রয় নিলাম এক আঘড়ির কাছে। তাকে সমস্ত কথা বললাম। আঘড়ি আমায় এক উপায় বাতলে দিলেন। ঠিক করলাম আঘড়ির বলা ক্রিয়া নিজের ঘরের মধ্যেই সম্পূর্ণ করব। গায়ের লোক তখনও জানতো না আমার স্ত্রী মারা গেছে, আর আমিও কাউকে বলিনি তখন। তারপর পাশের গ্রাম থেকে একটা বাচ্চা চুরি করে আনলাম। আমার ঘরের মধ্যেই নীলিমার মৃতদেহ রেখে ক্রিয়া শুরু করলাম। কিন্তু মন্ত্র ভুল হয়ে গেল একটা, আর ঘটল সর্বনাশ। নীলিমা পরিণত হলো এক রক্ত পিশাচিতে। যখন নীলিমা রক্ত পিশাচিতে পরিণত হলো, আমায় মারার চেষ্টা করেছিল, কিন্তু কেন জানি না আমার চোখের জল দেখে সে আমায় ছেড়ে দিয়ে বলে উঠেছিল, স্বামী। আমি জানতাম এবার কিছু একটা ঘটবে, কিন্তু তার সত্ত্বেও আমি কোনো রকম উপায় অবলম্বন করিনি। যাই হোক, নীলিমা আমার ভালোবাসা যে, সে প্রতি রাত্রে একজন করে মানুষ শিকার করে, আর যখন মানুষ পায় না তখন আমার কাছে আসে। আমি তাকে আমার রক্ত পান করতে দিই। নীলিমা আমার রক্ত পান করে সন্তুষ্ট হয়। এই যে ঘাড়ে দাগ দুটো দেখছো, এগুলি নীলিমার সদন্ত দুটির দাগ। আমি হতবাক, বললাম, তাহলে আপনি তান্ত্রিকের খোঁজে কেন গিয়েছিলেন? যদি গায়ে এমন মৃত্যুর মিছিল হচ্ছে দেখে কেউ কোনো তান্ত্রিক ডেকে নিয়ে আসে আর আমার নীলিমাকে আমার থেকে আলাদা করে দেয়, তাই আমি আবার সেই আগুনের কাছে গেলাম। তিনি আমায় উপায় বাতলে দিলেন। তার কথা মতো কোনো সিদ্ধ তান্ত্রিকের রক্ত যদি আমি আমার নীলিমাকে পান করাই, তাহলে কোনো তান্ত্রিক, আঘড়ি, সন্ন্যাসী কেউ নীলিমাকে মারতে পারবে না। তাই গিয়েছিলাম কলকাতায়। তারপর তোমার সাথে দেখা হলো। তোমার আশ্চর্য গুণ দেখে বুঝলাম তুমি সেই সিদ্ধতান্ত্রিক। তাই নিয়ে এলাম এই গ্রামে, তোমায় মেরে তোমার রক্ত পান করাবো বলে নীলিমাকে।
কিন্তু তোমার যে এত শক্তি তা জানতাম না। তারপর নিবারণবাবু থামলেন, আর আমি বুঝলাম নিবারণবাবুর মানসিক রোগ আছে, তাই তিনি এমন সব কাজ করছেন। আমি বললাম, নিবারণবাবু, আপনি মানসিক রোগে ভুগছেন, তাই এমন কাজ করছেন। আপনি আমার সঙ্গে কলকাতায় চলুন, আপনাকে ভালো ডাক্তার দেখাতে হবে। নিবারণবাবু গর্জন করে উঠলেন, বললেন, আমি মানসিক রোগী নই, আমি শুধু নীলিমাকে ভালোবাসি, ভালোবাসি নীলিমাকে। আর এই গ্রামের মানুষদের জন্যই আমার নীলিমা আমার থেকে দূরে চলে গেছে। নীলিমার আমি এই রূপচাঁদপুর গ্রামকে পুরো শ্মশান করে দেব। এমন সময় দূরে কোথাও একটা হারহিম করা হাসি ভেসে উঠল, আর শিয়ালেরও ডাক। আমি নিবারণবাবুকে বললাম, আমি যদি গ্রামের মানুষদের সব কথা বলে দিই, তারা আপনাকে ক্ষমা করবে না। ওয়াক্তু ক্ষমা? আমি ক্ষমা করব না এই গ্রামবাসীকে। তাদেরকে মরতে হবে, মরতে। আমি স্পষ্ট বুঝলাম নিবারণবাবুর মানসিক অবস্থার ওপর তার স্ত্রীর মৃত্যু শোক গভীর প্রভাব ফেলেছে, তাই তিনি এমন হয়ে গেছেন। নিবারণবাবু, আমি গ্রামের মানুষকে ডাকতে যাচ্ছি, আপনার চিকিৎসার খুবই প্রয়োজন আছে। না না, আমার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। আমি সোজা গ্রামের মানুষদের উদ্দেশ্যে চললাম। সবার বাড়ির দরজা বন্ধ। আমি হেঁকে ডেকে অনেক বাড়ির জানালা খোলালাম, কিন্তু তারা ভয় পেল, এই ভেবে যে আমি বোধহয় সেই রক্তপিশাচী। কিন্তু যখন নিজের হাতের তালু কেটে একটু রক্ত বার করলাম, তখন ঘরের দরজা খুলে অনেক মানুষই বার হয়ে এলো। আমি তাদের সবাইকে আসল ঘটনাটা জানালাম। একজন বলে উঠল, নিবারণ বাবুকে আমাদের হত্যা করা উচিত। আপনারা আবার সেই একই ভুল করবেন তাহলে, যা কয়েক বছর আগে করেছিলেন। এখন আপনাদের উচিত নিবারণবাবুকে কোনো ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। তখন আর একজন বলে উঠল, কিন্তু আমরা কি করব এখন? এখন আপনারা আমার সঙ্গে আসুন। আমি সবাইকে নিয়ে নিবারণবাবুর বাড়ির কাছে যখন পৌঁছালাম, তখন দেখি নিবারণবাবু গাছে বাঁধা নেই, শুধু দড়িটাই পড়ে। এই দৃশ্য দেখে আমারও মনে কোথাও একটা অশনি সংকেত দানা বেঁধে উঠল। গ্রামের সবাই অবাক। আর একজন বলে উঠল, এ কি, এই যে শুধু দড়ি, নিবারণবাবু কোথায়? নিবারণবাবুকে তার সঙ্গিনী নিয়ে গেছেন। নীলিমা? না, নীলিমা নয়, নীলিমার বিকৃত রূপ রক্তপিশাচী। গায়ের লোকেরা ভয়ে কেঁপে উঠল। একজন বৃদ্ধ লোক বলে উঠলেন, তাহলে এখন উপায়? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, বললাম, চলুন গ্রামটায় ঘুরে দেখি, যদি খুঁজে পাই নিবারণবাবুকে। রাত ভোর হয়ে গেল, কিন্তু নিবারণবাবুকে খুঁজে পাওয়া গেল না। মানুষটা যেন অদৃশ্য হয়ে গেল নিমেষে। আমি পরদিন সকালে ভাবলাম, এবার আমার ফিরে যাওয়ার সময় এসেছে, কিন্তু আমার আর ফেরা হলো না। গাঁয়ের একটা লোক, নাম শিবনাথ, আমার কাছে এসে কেঁদে পা জড়িয়ে বললেন, তান্ত্রিক মশাই, আপনি যাবেন না।
আমি অবাক। তাকে তুলে জিজ্ঞাসা করলাম, আরে থামো থামো, করছো কি? আর কাঁদছই বা কেন? আমায় পরিষ্কার করে বলো। শিবনাথ বললেন, আমার 12 বছরের ছেলেটা মনে হয় আর বাঁচবে না। সে যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। কেন? কি হয়েছে তার? আমি যদি বলি আপনি বুঝতে পারবেন না, তার চেয়ে বরং আপনি নিজেই দেখবেন। দিনের বেলায় সব ঠিক থাকে, যত কাণ্ড শুরু হয় রাত্রে। আমি শিবনাথের কথা মতো গ্রামে থেকে গেলাম। আমার আর যাওয়া হলো না। সন্ধ্যার পর আমি শিবনাথের বাড়ি গেলাম। তখন 7টা বাজে। গাঁয়ে এমন সময় সবাই খাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা উঠে আবার তাদের উপার্জনের সন্ধানে বার হতে হবে। যাই হোক, আমি শিবনাথের বাড়ি যেতেই সে আমাকে সম্মানের সাথে বসতে দিয়ে বললেন, বাবাজি, আপনি আজ রাত্রে খাওয়াটা আমার বাড়িতেই করবেন। আমি আমার বউকে বলে দিয়েছিলাম, রান্নাও হয়ে গেছে সম্পূর্ণ। শিবনাথের অকৃত্রিম আতিথেয়তা দেখে মনটা ভরে উঠল। বললাম, ঠিক আছে। তারপর খাওয়া সেরে কিছুক্ষণ গল্প করার পর শিবনাথ বললে, আপনি তাহলে ঘরে থাকবেন না? না, আমি বাইরে। একটা চিৎকার কানে ভেসে এলো। শিবনাথের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বলে উঠল, ওই শুরু হলো, ওই শুরু হলো। আপনি আমার ছেলেকে বাঁচান বাবাজি, বাঁচান। আমি শিবনাথের ছেলের ঘরের দিকে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে অবাক আর ভয় দুটোই মনে বেজে উঠল। ছেলেটি ঘরের দেওয়ালে টিকটিকের মতো ঘুরে বেড়াচ্ছে। চোখের যেন মণি নেই, শুধু লাল রক্তের বিন্দু যেন চোখের মণির জায়গাতে। নখগুলোর আঘাতে দেওয়ালের চুনসরকিগুলো খসে পড়ছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটি টিকটিকের মতোই দেওয়ালে বেয়ে মেঝেতে নামলো। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর স্বরে বলল, তুই তুই আমায় রক্ষা করতে এসেছিস? পারবি নে, পারবি নে। তোর সেই ক্ষমতা নেই রে, বাজি তান্ত্রিক। এই বলে হেসে উঠল। তারপর জিভ বার করে আমার দিকে তার জিভ বাড়িয়ে দিল। আমি যদি ঠিক সময়ে নিচু না হতাম, সেই জিভের আঘাত আমায় লাগতো। জিভের রং লাল টকটকে, যেন এই মাত্র ছেলেটি কারো রক্ত পান করেছে। আমি ছেলেটির বুকের দিকে তাকিয়ে দেখলাম, তার বুকের কাছটাই নখের আঁচড়। আমার কাছে একটার পর একটা রহস্য খুলে যাচ্ছে। আমি আমার গুরুর নাম স্মরণ করে ছেলেটির দিকে আমার হাত বাড়িয়ে দিলাম। ছেলেটিও আমার দিকে তেড়ে এলো। সে তার জিভ দিয়ে আমার গলা জড়িয়ে নিল। আমি কিন্তু তখনও আমার মন্ত্র পড়েই চলেছি। তারপর মন্ত্র পড়া সম্পূর্ণ হতে আমার হাতের তালুটা ছেলেটির মাথায় ব্রহ্মতালুতে চেপে ধরতেই বিদ্যুতে শক খেলে মানুষ যেমন করে তেমন করতে লাগলো। তারপর পর মুহূর্তেই আমার গলায় জীবের বাঁধন ঢিলে হলো। ছেলেটির চোখের মণি আবার দেখা গেল। ছেলেটি শুধু একবার বলল, বাবা, মা। তারপরেই জ্ঞান হারিয়ে ফেলল। আমি বললাম,
ওর জ্ঞান ফিরলে ওকে এক গ্লাস গরম দুধ খাইও। শিবনাথ বলল, ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, ও ঠিক হয়ে গেছে। কি হয়েছিল ওর? একটা প্রশ্নের উত্তর দাও তো। বলুন। ও কি কখনো নিবারণবাবুর কাছে গিয়েছিল? হ্যাঁ, একবার। তা প্রায় আপনার এখানে আসার 2 দিন আগে। তারপর থেকেই ছেলেটি আমার ভালো করে কিছু খেত না। কেমন যেন একটা উদাসীন ঘোর নেমে থাকতো ওর চোখে। আর এসব হচ্ছে গতকাল থেকে। তাই তো তাড়াতাড়ি আপনার কাছে গেলাম। এখন আর ভয় পাওয়ার কিছু নেই, তবে তোমাদের একটা সাহায্য করতে হবে। অবশ্যই করব। বলুন কি করতে হবে। আমি তাকে সব বুঝিয়ে দিলাম। আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি থাকতে না। শিবনাথ গ্রামের সবাইকে পরদিন নিবারণবাবুর বাড়ির কাছের মাঠটায় উপস্থিত থাকতে বললেন। কথা মতো গ্রামের সবাই হাজিরও হলো। আমি গ্রামবাসীর উদ্দেশ্যে বললাম, সামনের অমাবস্যায় আমি এই গ্রামকে রক্তপিশাচির কবল থেকে মুক্ত করতে চলেছি, কিন্তু তার জন্য আমার কিছু সামগ্রিক প্রয়োজন। আমাকে তা জোগাড় করে দিতে হবে। গ্রামবাসী একত্রে বলে উঠল, হ্যাঁ। আমি তাদের বলে দিলাম যেগুলো প্রয়োজন হবে। কালীমায়ের হাতের খড়গ, জোয়ারের সময়কার গঙ্গার জল, ধুলপো ঘাস, বিবাহিত কোনো মেয়ের সিঁদুরের কৌটো, চন্দন বাটা, জবা ফুলের মালা, শিব ঠাকুরের একটা ছোট্ট প্রতিমূর্তি। আর তোমাদের সহযোগিতা চাই। কি পারবে তো? গ্রামবাসীরা হ্যাঁ হ্যাঁ বলে চিৎকার করে উঠল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা শিবনাথের ছেলের কি হয়েছিল, আর আপনিই বা কি বুঝেছিলেন? তারকতান্ত্রিক বললেন, হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছি। আসলে শিবনাথের ছেলে গোকুল যেদিন নিবারণবাবুর বাড়ি গিয়েছিলেন, সেদিন নিবারণ হয়তো গোকুলকে কিছু খেতে দেয়, আর সেই খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেয়। গোকুল অচৈতন্য হয়ে পড়ে। তখন রক্তপিশাচিকে নিবারণ আহ্বান করে, আর রক্তপিশাচি গোকুলের বুকের বাম পাশে তার 5 আঙুলের নখ বসিয়ে নিজের রক্ত গোকুলের শরীরে চালিত করে। সেই প্রভাবই গোকুলের উপর ধীরে ধীরে পড়ছিল। আসলে রক্তপিশাচের বেঁচে থাকার জন্য একজন করে ছেলের বলি দিতে হয়। গোকুলকে তাই রক্তপিশাচি নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। এটা নিবারণবাবুও জানতো। তারপর যদি কোনো তান্ত্রিকের রক্ত ওই পিশাচি পান করতে পারত, তাহলে সে অপরাজেয় হয়ে যেত। কিন্তু তা হয়নি। আমি বললাম, এবার বুঝেছি। যা বলছিলাম। 2 দিন কেটে গেল। পূর্ণিমা শেষ হয়ে এলো অমাবস্যা। আমি যা যা বলেছিলাম গ্রামবাসীরা সেসব যথেষ্ট পরিমাণে এনেছে। আমি গ্রামবাসীদের একটা স্থানে বসতে বললাম। সকলে বসার পর আমি তাদের চারিদিকে গঙ্গা জল আর দুল্প ঘাসে কিছু মন্ত্র পড়ে একটা রেখা টেনে দিলাম, আর বলে দিলাম এই রেখার বাইরে কেউ যেন না পা রাখে, এই যজ্ঞক্রিয়া শেষ হওয়া অবধি। তারপর আমি যজ্ঞক্রিয়ায় বসে পড়লাম, সেই রক্তপিশাচিকে আহ্বান করা ও তাকে শেষ করার জন্য। আমি একটার পর একটা মন্ত্র পড়ে চলেছি। এমন সময় ঝোড়ো বাতাস বইতে শুরু করলো, আর দূরে শিয়ালের ডাক।
গ্রামবাসীদের দিকে আমি আর চোখে তাকিয়ে দেখি তারা ভয় পেয়েছে। দূরের দিকে শিয়ালের ডাক ধীরে ধীরে নিকটে আসতে শুরু করলো। তারপরেই গ্রামবাসীদের রেখার বাইরে প্রায় শখানেক দীর্ঘকায় শিয়াল ঘিরে দাঁড়ালো। তাদের চোখে লোলুপ হিংস্র দৃষ্টি। শিয়ালগুলো একবার করে তাদের লাল টকটকে জিভগুলো বার করে নিজেদের মুখ চাটছে। তারপরেই দূরে এক হাসির শব্দ শোনা গেল। বুঝলাম রক্ত পিশাচি আসছে। শিয়ালগুলো এবার গ্রামবাসীদের উপর আক্রমণ করতে যাবে, এমন সময় আমার দেয়া রেখা চলে উঠল আর শিয়ালগুলো পিছিয়ে গেল। কিন্তু দুটো শিয়াল সেই আগুনে পুড়ে যেতে শুরু করল আর কি ভীষণ আর্তনাদ করে উঠল। আমি এবার হোমে আরেকটু ঘৃত ঢেলে দিলাম। তারপর দূরে তাকিয়ে দেখি রক্ত পিশাচি শূন্যে ভেসে আমার নিকটে এসে দাঁড়ালো। বলল, আজ তোকে আর সমস্ত গ্রামবাসীকে শেষ করব। কিন্তু এ কি? এ গলার শর্ত মেয়েলি কণ্ঠ নয়। বুঝে গেলাম নিবারণ ঘটকার রক্ত পিশাচি এক হয়ে গেছে। তার মনে নিবারণবাবু সত্যিই আর বেঁচে নেই। শিয়ালগুলো বারবার গ্রামবাসীদের আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এক এক করে পুড়ে মরছে আর আর্তনাদ করছে। সেই দেখে রক্ত পিশাচি আমার দিকে তেড়ে এলো আর আমার গলা চেপে ধরে বলল, আজ আমি তোকে মেরে তোর রক্ত পান করে আমি আরো শক্তি বৃদ্ধি করব। আমি বললাম, তা কখনোই সম্ভব নয়, কারণ তোকে মারার অস্ত্র আমি নিজেকে নয়, অন্য কাউকে তৈরি করেছি। এমন সময় একজনের গলা ভেসে এলো। তার গলার স্বর কি গম্ভীর। শিবনাথের ছেলে গোকুল। গোকুল বলল, তুই আমার গ্রামবাসীকে শেষ করেছিস, আজ তোর শেষ দিন। গোকুলকে কি ভয়ানক দেখতে লাগছে। তার ডান হাতে খড়গ আর বাম হাতে শিবমূর্তি নিয়ে মাথায় ঠেকানো, কপালে সিঁদুরের তিলক, যেন কোনো বলি দেয়া জল্লাদ। তার হাতে ধরে থাকা খড়গ চালিয়ে দিল রক্ত পিশাচের গলা লক্ষ্য করে। আর রক্ত পিশাচের গলা ছিন্ন হয়ে কেটে পড়ল ভূমিতে। তারপর সেই কাটা মাথা ও দেহ ধীরে ধীরে আগুনে জ্বলে উঠল নিজে থেকে। এই বলে তারকতান্ত্রিক থামলেন। আমি বললাম, তারপর? তারপর থেকে সেই রূপচাঁদপুর গ্রামে আর কোনো মানুষ মারা যায়নি।